শুরু করি। দেখো, আজকে হেডিং করেছিলাম আমরা রিয়াকশন মেকানিজম। তো রিয়াকশন মেকানিজমের মধ্যে অনেক কিছু আসবে, দেখবে ইন্টারমিডিয়েট আসবে, তারপর রিয়াকশন গুলো কিভাবে হয়, তার মেকানিজম কি, এই সকল জিনিসগুলো। আচ্ছা, রিয়াকশন মেকানিজমে যাওয়ার আগে আমাদের কতগুলো বেসিক আইডিয়া অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে নিতে হবে। সেই আইডিয়া গুলো একবার শুরু করি। চলো, ফার্স্ট হেডিং করো ইন্ডাকটিভ এফেক্ট। খুব ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো আলোচনা করবো। স্টার্ট ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, এই ইন্ডাকটিভ এফেক্ট এটা এর কনসেপ্ট অনেকটা, দেখবে 11 এর আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম। ওখানে ডাইপোল মোমেন্ট, তারপর তোমার ইলেকট্রোনেগেটিভিটি, এরকম কিছু আলোচনা করছি। সেই কনসেপ্টের উপর বেস করে এই কনসেপ্টটা এসেছে ইন্ডাকটিভ এফেক্ট। কি জিনিস দেখো, ধরো আমি হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে বন্ডের কথা বলি। তোমরা জানো, নিচে দেখি হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? ফ্লুরিন হাইড্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এদের মধ্যে যে বন্ড, সেটা কোভ্যালেন্ট বন্ড। নরমালি আমরা জানতাম যে কোভ্যালেন্ট বন্ডে যে দুটো ইলেকট্রন পার্টিসিপেট করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে আর ফ্লুরিন একটা ইলেকট্রন শেয়ার করে। এই ইলেকট্রন দুটোকে দুজনেরই ইকুয়ালি শেয়ার করার কথা, এটা নরমাল কোভ্যালেন্ট বন্ডের নেচার। কিন্তু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি, ও এই বন্ডের ইলেকট্রন গুলোকে ওর নিচের দিকে টেনে নেয়। তাই ফ্লুরিনের মাথায় আমরা লিখি নেগেটিভ, সামান্য পরিমাণে নেগেটিভ চার্জ পায়, আর হাইড্রোজেনের উপরে আমরা লিখি পজিটিভ। এটা আমরা, এবং এই মলিকিউলটাকে বলেছিলাম আমরা পোলার মলিকিউল। এরা নন পোলার নয়, এরা পোলার। সেম কনসেপ্ট যদি আমরা এবার অর্গানিক কম্পাউন্ডে দেখি, মনে করো আমার কাছে মিথেন আছে। তোমরা দেখবে মিথেনে কার্বনের সাথে 4 জন হাইড্রোজেন আছে, এবং কার্বন এবং হাইড্রোজেন এদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি নয়। কিন্তু যদি আমি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিই, CH3 করলাম, আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম সাপোজ, তখন কি ঘটনা ঘটবে জানো? এবার কি আমি এটাকে একটু ঘুরতে দেখি, আসলে হাইড্রোজেন গুলো কার্বনের সাথে এবার থাকে, এরা সবাই হাইড্রোজেন। এবার এই কার্বন আর ফ্লুরিনের মধ্যে যাবে, বলতো এদের দুজনের মধ্যে এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? এই কার্বন এই ফ্লুরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? এবার তো এবারও ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ফ্লুরিন ইলেকট্রন গুলোকে নিচের দিকে টানবে। দেখো আমি অ্যারোটা কোন দিকে দিলাম, যে টানে তার দিকে অ্যারো দিলাম। তাহলে ও এক্সেস ইলেকট্রন গুলো নিচের দিকে টানলো, এর মাথায় আমরা দেব নেগেটিভ চার্জ, এর মাথায় তখন দিতে হবে পজিটিভ চার্জ। তার মানে ইলেকট্রন গুলোকে অনেকটা বেশি ও নিচের দিকে নিয়ে গেছে, তাই ওর মাথায় ডেল নেগেটিভ, ওর মাথায় ডেল পজিটিভ। এই যে ইলেকট্রনকে টানছে, এই টানার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। টানার ঘটনা বললে ভুল হবে। এখানকার ইলেকট্রন গুলোকে কি নাম দেবো বলো? সিগমা ইলেকট্রন না পাই ইলেকট্রন? তোমরা কেউ বলো তো, এই ইলেকট্রন গুলোকে আমরা সিগমা ইলেকট্রন বলবো নাকি পাই ইলেকট্রন বলবো? অ্যানসার করবে। তোমাদের তো জানাই আছে কোন বন্ডকে সিগমা বলে, কোনটাকে পাই বলে। সিঙ্গেল বন্ড মানে সিগমা। তাহলে সিগমা বন্ডের ইলেকট্রন যদি কোনো একটা এফেক্টের দ্বারা যে কোনো দিকে শিফট করে যায়, আমি কিন্তু এখন ডেফিনিশন দিচ্ছি, কি বলছি আরেকবার বলি, যে সিগমা বন্ডের ইলেকট্রন যদি কখনো দেখো যে কোনো একটা এলিমেন্ট দিকে শিফট করে গেল, এই শিফট করার ঘটনাটার নাম ইন্ডাকটিভ এফেক্ট। এবার ইন্ডাকটিভ এফেক্ট দু রকমের হতে পারে। কিরকম? তুমি যদি ফ্লুরিনের দিকে যাও, তাহলে আমরা দেখছি ফ্লুরিন ইলেকট্রন গুলোকে নিচের দিকে টানছে। যারা টানে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি এই এফেক্টটাকে অ্যাজ মাইনাস আই এফেক্ট। আচ্ছা, সবাই মিউট নেই, সবাই একটু মিউট করে দাও, নাহলে বাকিদের অসুবিধা হবে। দাঁড়াও আমি মিউট করে দিচ্ছি। ওকে, তো কি বলছি কথাটা আরেকবার বলি, যে সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে ফ্লুরিন যেহেতু নিচের দিকে টেনে দিল, তাই আমরা ওর এফেক্টের নাম দিলাম মাইনাস আই। মাথায় রাখবে ইন্ডাকটিভ জন্য আই, মাইনাসটা কাদের জন্য ইউজ করব? যারা ইলেকট্রনকে নিচের দিকে টানবে, তারা মাইনাস আই। এখন মাথায় রাখবে
যে মাইনাস আই এফেক্ট কারা কারা শো করতে পারে, যারা যারা ইলেকট্রনকে টানতে পারে। আমি আরো উদাহরণ দিতে পারি। ধরো আমি যদি কার্বনের সাথে ক্লোরিনকে দিই, তোমাকে শুধু বুঝতে হবে যে কোন দুজনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কি। যেমন আবারও বলো, কার্বন ক্লোরিনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? ক্লোরিন। সবাই জানে ফ্লোরিন যেমন ইলেকট্রোনেগেটিভ কার্বনের চেয়ে বেশি, ক্লোরিনও মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন। তাহলে ক্লোরিনও মাইনাস আই এফেক্ট শো। তাহলে তোমরা বুঝে গেছো যে মাইনাস আই এফেক্ট কারা কারা শো করে। নেসেসারি না যে শুধু অ্যাটমরাই শো করে, গ্রুপরাও কিন্তু শো করে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করো। আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরা যাক আমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে CH3NO2। তোমরা জানো যে NO2 এটা একটা গ্রুপ। এই গ্রুপটার নাম বলতে পারবে কেউ? তোমরা বলতে থাকো, আমি লিখি। এই গ্রুপটাকে আমরা বলি, যদি তোমরা কি লিখে না অ্যামিনো অ্যামিনে, সেটাকে বলে হচ্ছে নাইট্রো। নাইট্রো নাইট্রো যদি দেখো, এই নাইট্রো গ্রুপ অ্যাজ এ হোল যে পুরো গ্রুপ, এই গ্রুপটাও এই সিগমা বন্ডের ইলেকট্রনগুলো নিচের দিকে টানে। তাহলে নাইট্রোকেও আমরা মাইনাস আই এফেক্টের বলে। আশা করি তোমাদের বোঝা গেছে যে মাইনাস আই এফেক্ট কার শো। একই রকম ভাবে যদি আমরা এরকম কোনো গ্রুপ পাই যারা ইলেকট্রনকে এরকম ভাবে টানে না, উল্টে ইলেকট্রনকে অন্যের দিকে ঠেলে দেয়। তোমরা ঠেলে দেয়া টানাটা বুঝতে পারছো? যারা মোর ইলেকট্রোনেগেটিভ তারা টানবে, যারা মোর ইলেকট্রো পজিটিভ তারা ঠেলবে। তাদের এফেক্টটাকে তখন নাম দেবো প্লাস। তার মানে ইন্ডাকটিভ এফেক্ট আমরা দেখছি দু রকমের হয়, কখনো কখনো বলি মাইনাস আই এফেক্ট, কখনো প্লাস আই এফেক্ট। এবার তোমাদের একটা কাজ দেবো আমি, সে কাজটা হচ্ছে বই খুলবে, সবার বইতে আছে, ওই জন্য আমি এক্সট্রা করে দিবো না। যে যে গ্রুপগুলো মাইনাস আই এফেক্ট শো করে তাদের একটা লিস্ট বইতে দেওয়া আছে। তাহলে আমি মুখস্থ করতে হচ্ছে সেই লিস্টটা, এবং শুধু লিস্টটা এরকম ভাবে নয় যে নামগুলো নয়, ইন্ডাকটিভ এফেক্টের একটা অর্ডার করা আছে। অর্ডারটা কিরকম, একটা উদাহরণ দিয়ে বুঝবে। বলো তো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এদের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে, তোমাদের অ্যান্সার হবে ফ্লোরিন। যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, ওর মাইনাস আই এফেক্টও কিন্তু ক্লোরিনের থেকে বেশি। তার মানে তুমি এই যে অর্ডারটা করবে সেখানে অবশ্যই দেখবে ফ্লোরিনকে ক্লোরিনের আগে রাখা আছে। তো আমি এই দুজন নয়, বইতে মোটামুটি ভাবে দেখবে প্রায় 10-12টা গ্রুপ এবং অ্যাটমস এর একটা কম্বিনেশন করে অর্ডার করা আছে। ওই অর্ডারটা আমার মুখস্থ। অর্ডারটা যদি মুখস্থ না করতে পারি আমি কিন্তু প্রবলেমে আসি। সিমিলার ওয়েতে প্লাস আই কারা কারা দেখায়। প্লাস আই নিয়ে অত টেনশন নেই, কেন? জেনারেলি যেহেতু আমরা অর্গানিক কম্পাউন্ড করছি, এখানে অ্যালকাইল গ্রুপ যারা, আমি নামটা এখানে লিখছি, যারা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বলতে কি বোঝায় আমি আসছি, তারা সবাই প্লাস আই শো করে। মাইনাস আই এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, নাইট্রো মাইনাস আই শো করে, ইনক্লুডিং করে, আরো অনেক গ্রুপ আছে যারা মাইনাস আই শো করে। ওই জন্য মাইনাস আই লিস্টটা মনে রাখতে একটু কষ্ট হবে। প্লাস আই নিয়ে টেনশন নেই, যে কোনো অ্যালকাইল গ্রুপ সবসময় প্লাস আই শো করে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করো CH3 একটা হাত ছেড়ে দিলাম, তাহলে এটাকে কি বলবো? যেহেতু একটা কার্বন, আমি আগেও বলেছিলাম মিথাইল, ভেরি গুড, মিথাইল প্লাস আই শো করবে। সিমিলারলি আমি যদি এবার দুটো কার্বন নিই, CH3 CH2 একটা হাত ছেড়ে দিলাম, তখন এর নাম তো আর মিথাইল, কার্বন দুটো আছে মানে এর নাম তখন মিথাইল। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, আইসোবিউটাইল, টার্সিবিউটাইল, এরকম যে বহু রকমের অ্যালকাইল গ্রুপ আছে তারা সবাই প্লাস আই শো। প্লাস আই এর ক্ষেত্রে একটা ছোট লজিক এটা মুখস্থ রাখতে হবে। এরকম জানো, প্লাস আই লজিকটা হচ্ছে, তুমি দেখবে যত বেশি ব্রাঞ্চিং বা যত বেশি বাল্কি, তার প্লাস আই এফেক্ট তত বেশি। যেমন এখানে একটা মিথাইল, এখানে CH3 CH2 দুটো গ্রুপ আছে, তোমরা দেখবে লিস্টে এর প্লাস আই এফেক্ট মিথাইলের চেয়ে বেশি করা আছে। কথাটা বুঝতে পারলে? তারপরে যদি আমি ধরো প্রোপাইলে যাই, প্রোপাইলের প্লাস আই ইথাইলের থেকে আরো বেশি করা আছে। তার মানে প্লাস আই নিয়ে টেনশন নেই, যার যত ব্রাঞ্চিং বেশি, যার যত মলিকুলার ওয়েট বেশি, তারা তত বেশি প্লাস আই। তাহলে এটা খাতায় নোট করে রাখো, আমি লিস্টটা এখন করছি না, আমি কয়েকটা প্রবলেমে যাব। তোমরা কি করবে, প্লাস আই মাইনাস আই তার যে লিস্ট সেটা অর্ডার অনুযায়ী মুখস্থ করবে। বোঝাতে পারলাম এই জায়গা থেকে কি মুখস্থ করতে বললাম তোমাদেরকে? তোমরা খাতা যখন হ্যান্ড আউট বানাবে সেখানে চট করে নোট করো যে এই জায়গাটা তোমাদেরকে মুখস্থ।
এবার আমি এর অ্যাপ্লিকেশনটা দেখতে পারি যে ইন্ডাকটিভ এফেক্টের আমাদের কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। তো এবার তোমরা তাহলে হেডিং করো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আচ্ছা, প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি আইডেন্টিফাই করব, অ্যাসিডিটির কম্পারিজন করব ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে। উদাহরণ দিচ্ছি, আমি এখানে দুটো অ্যাসিড বর্তমান, এই অ্যাসিডটার ইউপ্যাক নেম করলাম প্লাস কমন নেম করলাম। ফার্স্ট ইউপ্যাক নেম, চলো ইউপ্যাক নেম করো। এই ইউপ্যাক নেম কি হবে? ইথানোইক অ্যাসিড। গুড, দুটো কার্বন আছে তাই ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। আমি কি করব, এই ইথানোইক অ্যাসিড অ্যাসিড আগে তার ব্যাখ্যা দেব যে এই কেন অ্যাসিড। দেখো এই কেন অ্যাসিড তার ব্যাখ্যা। আমরা CH3C ডাবল বন্ডের OH এটাকে ভেঙে দিলাম। তোমরা কেউ বলো তো এই যে অ্যাসিড, অ্যাসিড কাদেরকে বলে? আমরা অ্যাসিড বেস পড়ার সময় বলেছিলাম যারা প্রোটনকে দান করতে পারে। প্রোটন মানে কি? সোজা কথা H+। তার মানে যারা H+ ডোনার, বাংলায় বলি H+ যারা দাতা। দাতা মানে দান করতে পারে, যারা H+ দান করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড। এই কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন আছে। কোথায় কোথায়? এই হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন তিনটে। কিন্তু তোমরা বলো তো এই কম্পাউন্ডটা এই হাইড্রোজেনটা ডোনেট করে নাকি এই হাইড্রোজেন গুলোকে ডোনেট করে? আমি একটা কাজ করি, আমি যদি এ নম্বর হাইড্রোজেন বলি, তোমরা আমাকে অ্যান্সার করে দাও যে ওরা এ নম্বর হাইড্রোজেনকে ছাড়ে নাকি বি নম্বর হাইড্রোজেনকে ছাড়ে। সবাই বলছে এরা বি নম্বর হাইড্রোজেনকে ছাড়ে। কারেক্ট। মাথায় রাখবে কোন হাইড্রোজেন গুলোকে ছাড়া যায়? যেগুলো পোলার। নন পোলার হাইড্রোজেনকে ছাড়া যায়। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই অক্সিজেন হাইড্রোজেন এই যে বন্ড, এই বন্ডটাকে লোকে পোলার বন্ড। পোলার বন্ডটা সহজে ভাঙা যায়, তাই এই হাইড্রোজেনটাকে H+ হিসেবে ছাড়তে পারে, তাই ওরা অ্যাসিড। কিন্তু মিথাইলের যে হাইড্রোজেন গুলো আছে, কার্বন আর হাইড্রোজেন যেটা বলেছিলাম, ওদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এমন কিছু নয়, এই বন্ডগুলো পোলার। মানে কার্বনের সাথে এই যে তিনখানা হাইড্রোজেন দেখছো, কার্বনের সাথে তিনখানা হাইড্রোজেন দেখছো, এই তিনখানা হাইড্রোজেন কিন্তু একটাও H+ হিসেবে ওরা ছাড়বে না। কথাটা বুঝতে পারলে কেন ছাড়বে না? কারণ এই বন্ডগুলো পোলার। তাহলে অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিড, আর একটাই কারণ OH বন্ড। এবার আমি কি করলাম, অ্যাসিডিক অ্যাসিডের এই তিনটে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে ফ্লুরিন দ্বারা রিপ্লেস করলাম। এটা নাম কি দেবো জানো? এটাকে বলবো ফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড। এটা আইউপিএসি ছিল ইথানল, এর কিন্তু একটা কমন নাম আছে, কমন নেম অ্যাসিডিক অ্যাসিড। তাহলে আমি কি করলাম, এই অ্যাসিডিক অ্যাসিডের এই কার্বনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম ফ্লুরিন দিয়ে, এর নাম ফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড। এবার তোমাকে বলতে হবে এই অ্যাসিডটার অ্যাসিডিটি এই অ্যাসিডের থেকে বেশি নাকি কম, এটা প্রবলেম তোমার। তোমরা একজন দুজন গেস করো বেশি না কম। ওরা বলছে কম, সাত্বিক বলছে বেশি, আদিত্য বলছে বেশি, সৃষ্টি বেশি। আমরা দেখো বেশিরভাগ তোমরা বেশি বেশি বলছো। এবার এই যে বেশি, তার কারণ বুঝতে হবে কি কারণে বেশি। যারা বলছো বেশি তারা বলতো কি কারণে বেশি, দেখি তোমাদের অ্যান্সার কি হয়। রোডা বলছে ফ্লুরিন আছে, ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ। আমরা কি করব, ওই যে ইন্ডাকটিভ এফেক্ট করেছি, দেখো ব্যাখ্যাটা কিরকম। তোমরা বলবে ফ্লুরিন খুব ছোট কথা বলবে, বেশি বলো তো বলবে ফ্লুরিন মাইনাস আই শো করে। মাইনাস আই মানে কি? ইলেকট্রন গুলো নিচের দিকে টানে। এবার আরেকটা জিনিস ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে বলি। ইন্ডাকটিভ এফেক্ট এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। কিরকম ক্যারি ফরওয়ার্ড হয়? মনে করো আমি ধরা যাক আমার এই ফ্লুরিনের সাথে, সরি এই কার্বনের সাথে ফ্লুরিন আছে। ক্যারি ফরওয়ার্ড মানে কি জানো? ফ্লুরিন ওর কাছ থেকে ইলেকট্রন টানছে, তাহলে ও হবে ডেল নেগেটিভ, ও ডেল পজিটিভ। ও কিন্তু তখন ওর কাছ থেকে টানবে, ওর কাছ থেকে টানবে, ও ওর কাছ থেকে টানবে। তো এরকম ভাবে এই এফেক্টটা ক্যারি ফরওয়ার্ড। তো সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করছো। তাহলে ফ্লুরিন ওর কাছ থেকে ইলেকট্রন টানছে, তাহলে ফ্লুরিন হয়ে গেল ডেল নেগেটিভ, এই কার্বন হলো ডেল পজিটিভ। তখন এই কার্বন কিন্তু এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টানবে, ও ওর কাছ থেকে টানবে, ও ওর কাছ থেকে টানবে। তাহলে আলটিমেটলি এই অক্সিজেন আর এই হাইড্রোজেন
এই বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেন নিচের দিকে টানছে, আমরা তখন বলবো এই বন্ডটার পোলারিটি ইনক্রিজ করবে। কথাটা বোঝাতে পারলাম লজিকটা কি? বলবে এ মাইনাস আই শো করছে, মাইনাস আই শো করার জন্য ইলেকট্রনটা টানে, আলটিমেটলি গিয়ে OH এই বন্ডের পোলারিটি ইনক্রিজ করে। ইনক্রিজ করা মানে এই প্লাসটা আগের তুলনায় আরো সহজে ছাড়া যায়, তাই এর অ্যাসিডিটি। তাহলে আশা করি বোঝা গেল যে ইন্ডাকটিভ এফেক্ট অ্যাসিডিটিকে বাড়াতে সাহায্য করে। এবার ধরা যাক আমরা কি করলাম, এখানে তিনটেকেই ফ্লুরিন দিয়ে রিপ্লেস করলাম, করতে পারি ইচ্ছে। তখন বলতে পারবে যে তিনটে যদি ফ্লুরিন রিপ্লেস করি তাহলে আগের বার একটা করেছিলাম তার রেসপেক্টে ওর অ্যাসিডিটি বাড়বে না কমবে? একই লজিক, বাড়বে। লজিকটা তোমরা দেখবে যে হ্যাঁ তিনটে মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, তো আরো বেশি করে পোলারিটি ইনক্রিজ করবে, এই বন্ডের পোলারিটি আরো ইনক্রিজ করবে, তো অ্যাসিডিটি বাড়বে। তো এরকম ভাবে ইন্ডাকটিভ এফেক্ট অ্যাসিডিটিকে বাড়াতে পারে। এটা কিন্তু সহজ কেস ছিল, এত সহজ কেস। এবার ধরো আমরা এরকম করলাম CH3 CH2 C CH, এটা অ্যাসিটিক অ্যাসিড নয়, এটা প্রোপানোয়িক অ্যাসিড। একটা জিনিস বলে দিই যে প্রোপানোয়িক অ্যাসিড এই যে কার্বক্সিলিক অ্যাসিড এর পাশে কার্বন এর পাশে কার্বন, মনে করো আমি এরকম CH3CH এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে ফ্লুরিন দিলাম, আর বাকিটা যেমন আছে, আর আরেকটা কম্পাউন্ড এরকম দিলাম, এই কার্বনে একটা ফ্লুরিন দিলাম CH2CO। তোমরা কেউ বলতে পারবে এটাকে ধরো A নম্বর অ্যাসিড বললাম, এটাকে B নম্বর অ্যাসিড বললাম, এই দুটো অ্যাসিড কি সেম নাকি আলাদা? এই দুটো অ্যাসিড সেম নাকি আলাদা? আলাদা। যদি আলাদা হয় এদের দুজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি? চলো রিপ্লাই করো, এদের দুজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি? A নম্বর, একজন অ্যান্সার করলো A নম্বর, বাকিটা বলো। A, আদিত্য বলছে A, এরা বলছে A, বিক্রম A, এগুলি বলছে A, সরমতি। তো আমার ধারণা A কেন তার কারণটা তোমরা বুঝেছো, যে ডিসটেন্স দেখেছো, এখানে যে গ্রুপটা দিয়েছি সে এখানে তার পাশেই আছে, আমরা এটাকে বলবো আলফা সাবস্টিটিউটেড। কেন আলফা? আমি এই কারণটাকে আলফা বলেছিলাম, তার হাইড্রোজেন ফ্লোরিন দ্বারা রিপ্লেস হচ্ছে। এটা বিটা সাবস্টিটিউটেড, দূরে আছে, বাকি লজিক সেম। তোমরা বলবে যে কাছে আছে মানে এই বন্ডের পোলারিটি বেশি, এখানকার OH বন্ডের পোলারিটি বেশি, এখানকার OH বন্ডের পোলারিটি এরকম ভাবে হয়। আবার ধরা যাক এরকম যদি দিলাম যে এখানে আলফাতে আছে, তো এখানে আলফাতেই রাখলাম, এখানে ফ্লুরিনের জায়গায় ক্লোরিন দিলাম, দিতেই পারি। তখন বলতে পারবে না কার অ্যাসিডিটি বেশি, তখন কোন লজিক অ্যাপ্লাই করতে হবে? তখনও এর অ্যাসিডিটি বেশি। এবারকার লজিকটা কি? আগের বার তো না হলে ডিসটেন্স রোল প্লে করলো, এবারে কি রোল প্লে করবে? এবার অ্যাসিডিটি কার বেশি হবে? হ্যাঁ, মাইনাস আর এফেক্ট হচ্ছে মোর, কার মোর? ফ্লুরিনের মাইনাস আর এফেক্টটা মোর দ্যান। ওই জন্য তোমাদেরকে বলেছি যে আমি অর্ডার, সাপোজ আমি ফ্লুরিন ক্লোরিনকে তোমাদের দেখিয়ে দিয়েছি বলে তোমরা পাচ্ছ, আমি ধরো এমন একটা গ্রুপ দিলাম, ধরা যাক এই জায়গাতে আমি সাপোজ নাইট্রো দিলাম, আর এই জায়গাতে সাপোজ সায়ানাইড দিলাম, তখন তুমি পড়বে প্রবলেম। কেন? তোমার কিন্তু জানা নেই নাইট্রো এবং সায়ানাইড, এই সায়ানো এই গ্রুপের মধ্যে কার মাইনাস এফেক্ট বেশি। শুরুতে অ্যান্সার করেছে নাইট্রো বেশি, তাহলে ওই অর্ডারটা কিন্তু এই যে নাইট্রো গ্রুপের মাইনাস এফেক্টটা সায়ানাইডের থেকে বেশি, বেশি জন্য এর অ্যাসিডিটিও এর তুলনায় বেশি। এই হচ্ছে তোমার লজিক। ওই জন্য আমরা বারে বারে বলছিলাম যে অর্ডার আমরা বুঝতে চাই। তাহলে মোটামুটি আইডিয়া হলো যে অ্যাসিডিটিতে এরা কিরকম ভাবে এফেক্ট ফেলে। আরেকটা প্রবলেম থাকে, আচ্ছা এটা কি আমি বুঝবো? সব তোলা বলে বলো, তাহলে আমি মুছে দিই। তোমরা কিন্তু প্রত্যেকটা যে প্রবলেম বলছি এগুলো চট করে লিখবে খাতায়, বাড়িতে এটাই পড়বে, সুবিধা হবে। আচ্ছা নেক্সট যাই। নেক্সট হচ্ছে দেখো অ্যাসিড গুলোকে বুঝতে পারছো, আমি পরপর তিনটে অ্যাসিড দেখো, লক্ষ্য করো এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। আমি সব কমন নেম বলছি,
যদি আইপিএসি বলি এর নাম হবে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এমনিতে কমনলি ওকে ফর্মিক অ্যাসিড, ওকে অ্যাসিটিক অ্যাসিড বলে। তোমরা এই তিনজনের মধ্যে 1 নম্বর অ্যাসিড, 2 নম্বর অ্যাসিড, এদের তিনজনের মধ্যে অ্যাসিডিটির অর্ডার কত? 3 2 1। সরাস বলছে এটা কি সরাস, তুমি কি এর অ্যাসিডিটিকে হাইয়েস্ট বলছো? মানে তোমার মনে হয় এটা হাইয়েস্ট? আমি 3 2 1 এর মানেটা বুঝতে পারো, তুমি হাইয়েস্ট টু লোয়েস্ট না লোয়েস্ট টু হাইয়েস্ট বলছো? আচ্ছা, রোল বলেছে 3 হাইয়েস্ট, তারপর ওকে বাকিরা বলো। জয়া ভাই বলছে, তার মানে সবাই মোটামুটি বলছো যে 3 নম্বরটাকে তোমরা হাইয়েস্ট বলছো। কেউ একটা মাইক্রোফোন অন করো যারা বলছো 3 নম্বর হাইয়েস্ট, সবাই তাই বলছে। একজন মাইক্রোফোন অন করো, তারপরে বলো যে কোন যুক্তিতে 3 নম্বরকে তোমরা ভালো অ্যাসিড বলছো। চলো কেউ মাইক্রোফোন অন করো, ভয় কিছু নেই, বকবো না কাউকে। মাইক্রোফোন অন কেউ, চলো কেউ মাইক্রোফোন অন করো না, কেউ মাইক্রোফোন অন করে না, কি ব্যাপার? স্যার মোর পোলারিটি স্যার, CH3 CH2 C ডাবল হয়েছে বেশি পোলারিটি। কথা বলো, এই গ্রুপগুলো আমি CW এর সাথে এখানে যে যুক্ত সে হচ্ছে ইথাইল, এখানে যে যুক্ত সে মিথাইল। স্যার ওই হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে সেখানকার ইলেকট্রন পেয়ারটাকে বেশি করে এদিকে টানবে, ফলে ওটা দুর্বল হয়ে যাবে। ইথাইল মিথাইল এই গ্রুপগুলো কয়জন আমার সঠিক উত্তর দিতে পারবে? মাইনাস আই শো করে, প্লাস আই ইফেক্ট, প্লাস আই এফেক্ট স্যার। প্লাস আই। থেকে খেলছে। আমাদের একটু আগে কি বলেছিলাম, অক্সিজেন হাইড্রোজেনের এই যে বন্ড, এই বন্ডের পোলারিটি যদি বাড়াতে পারো তবে অ্যাসিডিটি বেশি। এরা যদি ইলেকট্রন ঠেলে তাহলে আলটিমেটলি অক্সিজেনের ইলেকট্রন ঠেলবে, পোলারিটি উল্টো কমবে। মাইনাস আই যুক্ত থাকলে পোলারিটিকে বাড়াতো, প্লাস আই যুক্ত আছে মানে পোলারিটিকে কমাবে। তার মানে এর পোলারিটি কিন্তু সবচেয়ে কম, এটা লিস্ট। মাইনাস আই যে কারণে অ্যাসিডিটি বাড়ায়, প্লাস আই সেই কারণে অ্যাসিডিটি কমায়। তাহলে আমার লজিক কিন্তু হাইড্রোজেনের এরকম কোনো এফেক্ট নেই, ইলেকট্রন দেয়ার এফেক্ট নেই, ইলেকট্রন টানারও এফেক্ট। তাহলে এদের দুজনের তুলনায় ও কিন্তু ভালো অ্যাসিড। তাহলে আমি 1 নম্বর ওকে দেবো, 2 নম্বর ওকে দেবো, 3 নম্বর। সেটা বোঝা গেল এবার কিভাবে আমরা অ্যাসিডিটিকে এক্সপ্লেন করি। তুমি শুধু নোট ডাউন করবে যে তোমার গ্রুপটা কি, মাইনাস আই না প্লাস আই। যদি মাইনাস আই হয় অ্যাসিডিটি বাড়বে, যদি প্লাস আই হয় তাহলে অ্যাসিডিটি উল্টো। বোঝা গেল কথাটা? তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1 2 3। স্যার আরেকবার বলুন তো লাস্টের কথাটা। আমি আরেকবার বলি, যদি মাইনাস আই এর যুক্ত গ্রুপ থাকে তাহলে তারা ইলেকট্রনকে টানবে, সেক্ষেত্রে বন্ড পোলারিটি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। প্লাস আই যুক্ত গ্রুপ থাকলে ইলেকট্রন ঠেলবে, OH এর বন্ড পোলারিটি কমবে, অ্যাসিডিটি কমবে। এইটুকু লজিক দিয়ে এই উত্তরটা। তাহলে বোঝা গেছে অ্যাসিডিটি কি। আচ্ছা এবার বুঝলাম। এরকম প্রবলেম আরো থাকবে কিন্তু, হ্যাঁ এটা আমরা আইডিয়া দিলাম একটা বেসিক, এরপরে প্রবলেম দিব। এবার নেক্সট আমি ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে বেসিসিটি এক্সপ্লেইন করব। বেসিসিটি কি রকম একটা উদাহরণ দিই। তোমরা বলো তো, অ্যামোনিয়া নাইট্রোজেনের মাথায় তো লোন পেয়ার আছে। আমি যখন অ্যাসিড বেস পড়িয়েছিলাম আমি সেখানে লুইস অ্যাসিড বলে একটা কথা বলেছি, ঠিক না? কেউ বলতে পারবে লুইস অ্যাসিড কাদেরকে বলে আর লুইস বেস কাদেরকে বলে? যদিও এখানে অ্যাসিড বলবো না, এখানে বেস নিয়ে আলোচনা করবো। যাই হোক, তাও লুইস বেস কারা, কাদেরকে আমরা লুইস বেস বলি? চলো অ্যান্সার। আরেকটা বলছে যারা লোন পেয়ারকে দান করতে পারে, ঠিক? মাথায় রাখবে বেসের অনেক রকম ডেফিনিশন হয়, এখন আর রিপিট করবো না। তাদের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে লুইস বেস। কারা লুইস বেস? যাদের কাছে লোন পেয়ার এভেলেবেল থাকে এবং তারা সেই লোন পেয়ারটাকে সহজে দিতে পারে, তাদেরকে বলা হয় লুইস বেস। তাহলে আমরা অ্যামোনিয়াকে লুইস বেস বলতে পারি না পারি না, এইটুকু আগে অ্যান্সার করো যে অ্যামোনিয়া কি লুইস বেস বলা যায়? অ্যামোনিয়াকে লুইস বেস বলা যায়, অসুবিধা নেই, কারণ ওর কাছে লোন পেয়ার আছে। এবার দেখো আমি কি করছি।
আমি অ্যামোনিয়ার এই একটা হাইড্রোজেন টেস্ট করাবো, শরীরে আমি একটা CH3 আনবো, এর নাম হবে মিথাইল অ্যামিন, এর নাম মিথাইল অ্যামিন। আমাকে শুধু এইটুকু বলতে হবে এবার তোমাদের যে অ্যামোনিয়াও বেস কারণ লোন পেয়ার আছে, মিথাইল অ্যামিনেও নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, অতএব এটাও ও ডোনেট করতে পারে। কিন্তু এদের দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, বলো কে ভালো বেস এদের দুজনের, এবং যুক্তিটা কি? ও এবং ও দুজনের মধ্যে ভালো বেস কে? লুইস বেস, এবং তার যুক্তি কি? অ্যান্সার করো। চলো ওয়েট করছি, জাস্ট এইটুকু বলো যে ভালো বেস কে, তারপরে তো লজিক। আগে বলো ভালো বেস কে। গৌরব বলছে নিচেরটা মানে মিথাইল। ঠিক আছে, আমি যদি এ বি বলছি, এটা এ বলছি, সাপোজ এটা বি বলছি, সবাই বলছে তাহলে বি 2 নম্বরটা। দেখো যারা যারা 2 নম্বর বলেছো তারা লজিকটাও বুঝে গেছো। এখানে লক্ষ্য করো কে আছে না, মিথাইল এর এফেক্টটা বুঝি, প্লাস আর মাইনাস, প্লাস আই এফেক্ট, ইলেকট্রন দিকে খেলছে, কারণ প্লাস আই এফেক্ট শো করে। এবার ভাবো ও যদি প্লাস আই শো করে, তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটিটা বাড়বে না কমবে? ডেনসিটি ডেফিনেটলি বাড়বে, কারণ ইলেকট্রন ও খেলছে, বাড়লে ওর ডোনেশন ক্যাপাসিটি বাড়বে, ওকে ওর তুলনায় ভালো বেস দেবে। দেখো বোঝা গেছে বিষয়, জাস্ট ক্লাসের ব্যাংকে আমরা দেখতে পাই। তাহলে মিথাইল অ্যামিন অ্যামোনিয়ার তুলনায় ভালো বেস, কারণ ইলেকট্রন ডেনসিটি ও ইনক্রিজ করে। যখন ভাষা দিয়ে লিখবে তখন এইটুকু লিখতে হবে কি, মিথাইল প্লাস এফেক্ট শো করে, ইলেকট্রন ঠেলছে, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে, তাই ডোনেশন ক্যাপাসিটি ইনক্রিজ করে, ও ভালো বেস। এবার একটা জিনিস দেখো, CH3NH2 এটা এরকম, এটা এরকম। এখানে একটা এক্সট্রা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি করেছি, একটা মিথাইল রিপ্লেস করেছি, দুটো মিথাইল রিপ্লেস করেছি, এই নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেনের জায়গাতে 3টে মিথাইল রাখা আছে। একে শুধু বলা হবে মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। আমার স্ট্রাকচারের সাথে নামগুলোকে মেলাও, দুটো মিথাইল আছে বলে ডাইমিথাইল, 3টে মিথাইল আছে বলে ট্রাইমিথাইল। এবার বলো তো এদের তিনজনেরই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, অ্যান্সার করো কে ভালো বেস? আমি এক নম্বর বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বর বললাম, এদের তিনজনের মধ্যে সবচেয়ে ভালো বেস কি? সবাই বলেছে উত্তর যে 3 নম্বরটা সবচেয়ে ভালো বেস। আমি যদি এদের বেসিসিটি অর্ডার করতে চাই, তাহলে অর্ডার কেমন হবে? সবাই উত্তর দিবে 3 নম্বর হাইয়েস্ট, এবং এই যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটা ভুল নয়, এটা সঠিক অর্ডার, এটি কারেক্ট। 3 নম্বরটা হাইয়েস্ট, কারণ লজিক কিন্তু ওই একই লজিক। এখানে মিথাইল গ্রুপ দেখেছো 3টে আছে, 3টে মিথাইল গ্রুপ তো ইলেকট্রন খেলে, তাই কি না? 3জন ইলেকট্রন খেলছে, তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাকি দুটোতে যা, তার চেয়ে এখানে বেশি, তাই এর বেসিসিটি বেশি। এটা নিয়ে প্রবলেম নেই। এখানে আরেকটা কথা আমি বলি, এই যে নাইট্রোজেন দেখছো, এই নাইট্রোজেন ডিরেক্টলি একটাই কার্বনের সাথে যুক্ত, এটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিন করব, এই অ্যামিনটা 1 ডিগ্রি, এরকম ভাবে ডিগ্রি কার্বনেরও থাকে। এই অ্যামিনটাকে বলা হবে 2 ডিগ্রি অ্যামিন, এই অ্যামিনটাকে বলা হয় 3 ডিগ্রি। আমি আরেকবার বলি, ডিগ্রিটা কি দিয়ে বলছি? ডিগ্রিটা হচ্ছে যে এই যে নাইট্রোজেন ও ডিরেক্টলি কটা কার্বনের সাথে যুক্ত, সেটাও একজনের সাথে যুক্ত, তাই এক ডিগ্রি। একই রকম ভাবে কার্বনেরও ডিগ্রি হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা স্ট্রাকচার আছে CH3 CH3 C H2 C CH3 CH3, এই যে দেখো স্ট্রাকচারটা আঁকলাম না, ভালো করে দেখো, কার্বন প্যাটার্নস তো পরে আসবে, মানে ও স্ট্রাকচারটা বোধহয় দেখা যাচ্ছে না, এই স্ট্রাকচারটা দিকে তাকাও, ধরো 1 2 3 4 5 6 7 8, আমি সবগুলো কার্বনের নাম দিই। তোমরা প্রথমে 1 নম্বর কার্বনটা দেখো, এই 1 নম্বর কার্বন,
বলতো ও ডিরেক্টলি কটা কার্বনের সাথে যুক্ত? লক্ষ্য রাখবে ও ডিরেক্টলি কটা কার্বন? শুভর কি অ্যান্সার করেছেন একটাই। ও ডিরেক্টলি এর সাথে যুক্ত, ও একজনের সাথে যুক্ত। এই কার্বনটাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বন। তাহলে এই কার্বনটাকে আইডেন্টিফাই করো অ্যাজ 1। তোমরা কিন্তু আমার সাথে সাথে স্ট্রাকচারটা খাতায় আঁকবে, একে নিজেরা করার চেষ্টা করবে। আমি একটু স্লো বলবো যাতে সবাই ধরতে পারো। হ্যাঁ, 1 ডিগ্রিকে প্রাইমারিও বলে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এভাবেও ওদেরকে ডাকা হয়। 2 নম্বর কার্বনটা, চলো বলো তো 2 নম্বর কার্বনটা কত ডিগ্রি কার্বন? ভেরি গুড, 2 নম্বরটা 4 ডিগ্রি কার্বন। কারণ ও 1 2 3 4 টোটাল 4টা কার্বনের সাথে যুক্ত, ওকে 4 ডিগ্রি নাম। তাহলে কোয়াটারনারি, 4 ডিগ্রিকে বলে কোয়াটারনারি। 6 নম্বর কার্বনটা কেউ বলো 6 নম্বরটা কত ডিগ্রি? জাস্ট এখন আমি নাম্বার জিজ্ঞেস করবো, তোমরা আমাকে উত্তর দেবে। 6 নম্বরটাও 1 ডিগ্রি। ও ডিরেক্ট এর সাথে যুক্ত, অন্য কারোর সাথে ডিরেক্ট যুক্ত না, তাই ওকেও 1 ডিগ্রি বলবো। 6 নম্বর মানে কিন্তু যে উপরের না, তোমরা হয়তো অনেকে এইটা ধরে নিচ্ছ না, 6 নম্বর মানে উপরের প্রাইমারি হবে 1 ডিগ্রি। 3 নম্বরটা কেউ বলুন দেখি, 3 নম্বরটা, চলো 3 নম্বর বলুন। রাইট, 2 ডিগ্রি 3 নম্বর। কেন 2 ডিগ্রি? ও এদিকে যুক্ত একজনের সাথে, আবার ও এইদিকে যুক্ত একজনের সাথে, ওই জন্য ওকে বলা হচ্ছে তোমার 2 ডিগ্রি। 4 নম্বরটা বলো কত ডিগ্রি? 4 নম্বরটা 3 ডিগ্রি। তার মানে আমি মোটামুটি এই উদাহরণটা দিলাম, খাতায় লেখো, এবার বাড়িতে বসে বসে তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে যে ডিগ্রি কিভাবে হয়। এই ডিগ্রি নিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে। এখানে আমি সহজ করে স্ট্রাকচারটা এরকম ভাবে লিখেছি। বাহ, দেবজিৎ বাবুটা কি উত্তর বলছে। তো পরে আর এরকম প্রবলেম হবে না। তো আমি আবার এখানে ফিরি, এখানে তোমরা ডিগ্রি বুঝে গেছো, আমার এই বেসিসে যে অর্ডারটা, এইবার এই অর্ডারটা যেখানে লিখেছো তার পাশে লিখে দাও এটা ট্রু যখন মিডিয়ামটা হবে হচ্ছে গ্যাসিয়াস। তার মানে প্রত্যেকটা কম্পাউন্ড যখন গ্যাস, তখন এই লজিকটা ট্রু যে 3 ডিগ্রি ভালো, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু যদি মিডিয়াম অ্যাকুয়াস হয়, দেখো ইন অ্যাকুয়াস, অ্যাকুয়াস মিডিয়ামে প্রবলেম আছে, প্রবলেমটা ডিসকাস করব এবং এটাকে দাও একটা স্টার দাও। অ্যাকুয়াস মিডিয়ামে কি প্রবলেম আছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা লিখতে পারো ইন অ্যাকুয়াস মিডিয়াম। অ্যাকুয়াস মিডিয়ামে কি হয়, তোমরা আগে প্রথম বোঝো। মনে করো আমি অ্যামোনিয়াকে নিয়ে ডিসকাস করি। অ্যামোনিয়া আমরা জানি গ্যাস, যদিও ও চাপে লিকুইড ফর্ম থাকে, কিন্তু দেখবে বোতলটা খুলে অ্যামোনিয়া গ্যাস হিসেবে বেরিয়ে যায়, ওই জন্য লোকে অ্যামোনিয়াকে গ্যাস বলে। এই অ্যামোনিয়াকে যদি আমরা অ্যাকুয়াস মিডিয়াম মানে জলের মধ্যে ঢাললাম, অ্যামোনিয়াকে জলের মধ্যে ঢাললাম, তোমরা বলতে পারবে অ্যামোনিয়াকে জলের মধ্যে দিলে কি তৈরি করে? চলো বলো, অ্যামোনিয়া জলের মধ্যে দিলে কোন কম্পাউন্ডটা ফর্ম? NH4OH। গুড, অ্যামোনিয়া ওর হাইড্রোক্সাইড ফর্ম করে, তাহলে এটা ফর্ম করে ফেলবে NH4OH। আমরা যদি NH4OH কে মনে মনে ভাঙি, আমরা দেখব যে NH4 প্লাস করে একটা আয়ন থাকে আর OH মাইনাস করে একটা, এই হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সিমিলারলি যদি আমি মিথাইল অ্যামিনকে জলের মধ্যে ফেলি, তাহলে গেস করে বলো তো এই জায়গা থেকে গেসটা তুমি নিশ্চয়ই করতে পারবে, এরা কি প্রডিউস করবে? চলো বলো, এরা কি প্রডিউস করবে? আমি মিথাইল অ্যামিনকে জলের মধ্যে ফেললাম, অ্যামোনিয়া যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে, তাহলে ওর কি প্রডিউস করা উচিত? NH3OH। আচ্ছা, না CH3 কিন্তু থাকবেই। দেখো আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিই, স্বয়ং লিখেছে, হ্যাঁ স্বয়ং ঠিকঠাক লিখেছো, ভেরি গুড। ও যেটা তৈরি করবে, আমরা এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করি, কি হচ্ছিল অ্যামোনিয়ার যে লোন, জল মানে তো সেখানে মনে রাখবে H+ আছে, অ্যামোনিয়া তার লোন পেয়ারটাকে H+ কে দিবে, দিয়ে নিচে তৈরি করলো NH4+ আর H+ এর দেওয়ার পরে কে করে রাখবে OH-, এই হচ্ছে সেই OH-। সেম লজিক তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে এই নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, আমরা এই লোন পেয়ারের কাছে হাইড্রোজেনকে দেব, তাহলে এখান থেকে যেটা
আরে কি করে চলে গেল আমি বুঝতে পারছি না। এখন তারপর তো আওয়াজ আসছে কিনা হ্যাঁ স্যার। আমি জানি না কেন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সিগন্যাল স্ট্রেংথ ঠিকঠাক ছিল, তাও কানেক্ট করতে পারছিলাম না। Okay. কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, চলো অনেকক্ষণ 3-4 মিনিট ডিস্টার্ব হলো। টাকা পারে। তো যেটা বলছিলাম, আমরা অ্যাসিড বেসে না লোডশেডিং ছিল না, নেট ছিল, করে চলে গেল, কানেক্ট হচ্ছে না, বুঝতে পারছি। দেখো, এই যে সিস্টেমটা কি দেখালাম আমরা, যে ও জলের কাছ থেকে H+ নিল, নিয়ে এই জিনিসটা তৈরি করলো। ও যেহেতু H+ নিল, ওকে আমরা বলছি বেস। আর ও H+ নেওয়ার পরে যেটা তৈরি করলো, ওকে আমরা বলছি ও কনজুগেট অ্যাসিড। তোমাদের নিশ্চয়ই কনজুগেট অ্যাসিড বেস কথাটা খেয়াল আছে। এবার এই সিস্টেমটার দিকে তাকাও, এই সিস্টেমটাকে আমি আলাদা করে দিচ্ছি। কি কারণ দেখো বুঝতে হবে। এই সিস্টেমটাকে যদি আলাদা করে লিখি, তাহলে N নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন আছে। এখন আমাকে হোস্ট করে দাও, যে অটোমেটিক হোস্ট হয়ে গেছে সে হোস্ট করে দাও, আর রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। এবার তাকাও, এই জিনিসটা জলের মধ্যে আছে, নাইট্রোজেন হাইড্রোজেন, এর মধ্যে নাইট্রোজেন কিন্তু ইলেকট্রোনেগেটিভ। সেই কারণে এই প্রত্যেকটা হাইড্রোজেন জলের মধ্যে যে জলের অক্সিজেন আছে তার সাথে হাইড্রোজেন বন্ডিং করবে। এরকম ভাবে ধরো এখানে একটা জলের মলিকিউল আছে, তোমরা কি জানো জলের অক্সিজেন হয় নেগেটিভ, এরা হয় নেগেটিভ, আর এই হাইড্রোজেন এর ফলে এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে এই যেরকম হাইড্রোজেন বন্ডিং করছে। একই রকম ভাবে এখানকার অক্সিজেন বন্ডিং করে, আবার এখানকার অক্সিজেন। অর্থাৎ তোমার এই যে কনজুগেট অ্যাসিড, এই অ্যাসিডটা জলের সাথে এরকম 3টে হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলাইজ হয়। এখন ভাবো নিজেরা, এই সিস্টেমটা যদি স্টেবল হয়, তার মানে ও চাইবে H+ নিয়ে এই দিকে যেতে, তার মানে এই জিনিসটা তৈরি করার টেন্ডেন্সি থাকবে। তাহলে ওকে আমরা ভালো বেস দিই। কথাটা বোঝা গেল? ওকে কেন ভালো বেস বলছি জলে আমরা? তাহলে আমি আরেকবার বলি, আমরা কি বললাম, যে বেস, যেমন ও বেস, ওকে জলের মধ্যে ফেললে জলের কাছ থেকে ও H+ নিল, নিয়ে এরকম একটা ক্যাটায়ন তৈরি করলো যাকে বললাম কনজুগেট অ্যাসিড। এখন আমরা দেখতে চাইছি এই অ্যাসিডটা স্টেবল নাকি স্টেবল। ও যদি স্টেবল হয় তার মানে কি, ও স্টেবল মানে ও এটা তৈরি করতে চায়। তৈরি করবে কি করে? ও H+ কে নেবে, তারপরে এটা তৈরি হবে, আর যে H+ কে নেবে সেই তো বেস। অর্থাৎ এই সিস্টেম যদি স্টেবিলাইজ করে তবে এ ভালো বেস, যদি স্টেবিলাইজ না করে তাহলে ভালো বেস। আর ওকে জলের মধ্যে দেখলাম 3খানা হাইড্রোজেন যেহেতু আছে, তাই 3টে হাইড্রোজেন বন্ড করতে পারছে, তাহলে স্টেবিলিটি পাচ্ছে, ওই জন্য একে আমরা বলবো ভালো বেস। এবার আমি 2 ডিগ্রি ক্ষেত্রে যাই, এটা গেল 1 ডিগ্রি ক্ষেত্রে। দেখো 2 ডিগ্রি ক্ষেত্রে কি হয়, CH3N, এদিকে একটা CH3 এর সাথে হাইড্রোজেন। ওকে জলের মধ্যে দিলে ও কি তৈরি করবে জানো? একবারে না, ও তৈরি করবে H2+। এটা হবে 2 ডিগ্রি ক্ষেত্রে কনজুগেট অ্যাসিড। এখন ওর তুমি হাইড্রোজেন বন্ডিং স্টেবিলাইজেশন দেখো, চলো আমি লিখি এর হাইড্রোজেন বন্ডিং CH3N, CH3H আর H প্লাস হলো। এবার এই হাইড্রোজেন দেখো কিভাবে হাইড্রোজেন বন্ডিং করছে, ও এই একটু হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং কটা? এখানে হাইড্রোজেন বন্ডিং দুটো, এখানে হাইড্রোজেন বন্ডিং 3। এবার আমি যদি 3 ডিগ্রিতে যাই, দেখো 3 ডিগ্রি কি করছে, 3 ডিগ্রি মানে এখানে আরেকটা হাইড্রোজেন কম, তার জায়গায় আরেকটা CH3 আছে। এবার ওর হাইড্রোজেন বন্ডিং লক্ষ্য করো, এখানে লিখে দিচ্ছি আমি এর হাইড্রোজেন বন্ডিং জাস্ট একটা। তার মানে অ্যাকোয়াস মিডিয়ামে তোমরা আমাকে বলো এবার সবথেকে স্টেবল সিস্টেম কোনটা, এটা নাকি এটা নাকি এটা? চলো রিপ্লাই করো, সবথেকে স্টেবল সিস্টেম কোনটা? সবথেকে স্টেবল সিস্টেম আবার এটা।
1 ডিগ্রি যেটা ছিল সে যে কনজুগেট অ্যাসিডটা বানিয়েছিল সেটা সবথেকে স্টেবল। তার মানে অ্যাকোয়াস মিডিয়ামের ক্ষেত্রে আমার বেসিসিটি অর্ডার হওয়া উচিত 1 নম্বর, দেন 2 নম্বর, দেন 3 নম্বর। তাহলে লক্ষ্য করে দেখে গ্যাস মিডিয়ামে যা অর্ডার ছিল সেটা একেবারে উল্টে গেছে অ্যাকোয়াস। প্রবলেমটা এখানে গ্যাস মিডিয়ামে যদি বলে তুমি এটা উত্তর লিখবে, অ্যাকোয়াস মিডিয়ামে বললে এই অর্ডারটা আসা উচিত, কারণ বেশি বেশি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তখন বলবো যে ও স্টেবিলিটি বেশি, তাহলে রেসিস্টেন্স বেশি। কিন্তু মুশকিলটা কি জানো? মুশকিলটা হচ্ছে আমরা যখন অ্যাকোয়াস মিডিয়ামে আসি তখন দুটো রোল একসাথে প্লে করে। কিরকম? তোমরা এটার ক্ষেত্রে এসো, এখানে দুটো ইন্ডাকটিভ এফেক্ট, দুটো আই এফেক্ট, দুটো হাইড্রোজেন বন্ডিং। এখানে তিনটি ইন্ডাকটিভ এফেক্ট, একটা হাইড্রোজেন বন্ডিং। এখানে একটা ইন্ডাকটিভ এফেক্ট, তিনটা হাইড্রোজেন বন্ডিং। তো অ্যাকোয়াস মিডিয়ামে কিন্তু শুধু হাইড্রোজেন বন্ডিং রোল প্লে করবে এরকমটা নয়, ইন্ডাকটিভ এফেক্টও রোল প্লে করে। ফলে দেখা গেছে যে ইন্ডাকটিভ এফেক্ট হাইড্রোজেন বন্ডিং দিয়ে কম্বাইন্ড কম্বিনেশনে এই 2 ডিগ্রি যেটা ছিল সেটাই সবথেকে বেশি স্টেবিলাইজ করে। মানে অর্ডারটা ঠিক এরকম হবে না, 2 ডিগ্রিটা হবে হাইয়েস্ট, দেন 1 ডিগ্রি, দেন 3। তারপরে অ্যাকোয়াস মিডিয়ামে তোমরা বলবে যে দুটোকে যদি আমরা কম্বাইন্ড করি, কম্বাইন্ড মানে আমি ইন্ডাকটিভ এফেক্টও দেখবো, হাইড্রোজেন বন্ডিংও দেখবো, দুটোকে মিলিয়ে দিলে এই এফেক্টটাই সবথেকে বেশি, কারণ এখানে দুটো ইন্ডাকটিভ এফেক্ট আছে, দুটো হাইড্রোজেন বেশিটা এই কারণে, কারণ ইন্ডাকটিভ এফেক্টের জন্য তো এর ইলেকট্রন ডেনসিটি বাড়ে, তার জন্য এই হাইড্রোজেন বন্ডিংটা এর তুলনায় স্টেবিলাইজ হয়। যদিও এখানে সংখ্যা 3, এখানে সংখ্যা 2, কিন্তু এখানে আবার দুটো ইন্ডাকটিভ এফেক্ট আছে, তার জন্য এই বন্ডের স্ট্রেংথ গুলো এই বন্ডের তুলনায় বেশি। কথা বুঝতে পারছো? তো যদি তোমাদেরকে এবার লজিক্যালি লিখতে বলে যে লজিক দাও ইন্ডাকটিভ এফেক্টের আর হাইড্রোজেন বন্ডিং দিয়ে অ্যাকোয়াস মিডিয়ামে কার বেসিসিটি বেশি কম, তখন তোমাকে এই সব স্ট্রাকচার গুলোকে আঁকতে হবে, একে এটাকে এক্সপ্লেন। আমি জানি না তোমরা এটা কতটা বুঝতে পেরেছো। তোমরা হাইড্রোজেন বন্ডিং তো বুঝতেই পেরেছো যে হাইড্রোজেন বন্ডিং কি কাজ হচ্ছে, কনজুগেট অ্যাসিড কি, কনজুগেট বেস কি। না বুঝতে পারলে আমাকে বলো, এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার না হলে একটু মুশকিল আছে, রিপ্লাই করো একটু। বোঝা গেছে মোটামুটি? এবার যদি বুঝতে না পারো বাড়িতে বসবে, বাড়িতে বসে বইটা করবে, প্রয়োজনে আমি ভিডিওটা আরেকবার পাঠাবো, যদি দরকার হয় আরেকবার দেখি। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট মোটামুটি আমি ছাড়াবো। নেক্সট এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা জায়গা আছে, তার নাম হচ্ছে রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্সটা পরে যাব, তার আগে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যাই, তার নাম হাইপার কনজুগেশন। খুব ইম্পর্টেন্ট, খুব। দেখবে কত প্রশ্ন আসবে এখান থেকে। না, হেডিং করো, বারবার লিভ করে যাচ্ছি, শুনতে পাচ্ছি না, রেকর্ডিংটা পাঠাবো আমি। তাহলে কি নাম লিখলাম এবার? হাইপার কনজুগেশন। আমরা হাইপার কনজুগেশন রেজোনেন্স একসাথে করব আলাদা। আচ্ছা, জিনিসটা কি বোঝায় মনে করো, CH3 CH ডাবল CH, এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপিন। একটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এর নাম প্রোপিন। আর আরেকটা কম্পাউন্ড দেখি CH3 CH2 CH3, এর নাম প্রোপেন। এখানে কোনো পাই বন্ড নেই। তুমি লক্ষ্য করো, আমি যদি কার্বনকে নাম্বারিং করি 1 2 3, এটাও 1 2 3, তাহলে হ্যাঁ, একজন লিখেছে বেকার নাথান এফেক্ট। হ্যাঁ, আসছে। এই যে 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনের সাথে যে হাইড্রোজেন এরা আছে, এই হাইড্রোজেন গুলোকে যদি ভেঙে ভেঙে আমি লিখি, এই কার্বন হাইড্রোজেন এই বন্ডগুলো সবই সিগমা বন্ড। একই রকম ভাবে এখানকার 3 নম্বরের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তারাও সিগমা বন্ড। এরা পার্থক্য কোথায়? এখানে 1 আর 2 এর মধ্যে পাই বন্ড আছে, এখানে হ্যাঁ, এখানে 1 আর 2 এর মধ্যে কোনো পাই বন্ড নেই, সিগমা বন্ড আছে। পাই বন্ড থাকার জন্য হয় কি, এই যে কার্বনটা ডাবল বন্ডের কার্বন, ভালো করে শুনবে কথাগুলো, যে কার্বন ডাবল বন্ড কার্বন,
তার পাশের কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে সেটা সিগমা বন্ডের হলেও এই বন্ডের ইলেকট্রনগুলো পাই বন্ডের ইলেকট্রনের সাথে ডেলোকালাইজ করে। ডেলোকালাইজ মানে কি? ও বলছে লাইটের জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি লাইট লাইট এখনো আসছে না, লাস্টে লাইটটা আসছে। এখন কি পরিষ্কার আসছে? দেখো তো। আচ্ছা এবার থাকো, কি বলছো সময়। আমি আরেকবার বলি, যদি তোমরা দেখো যে কার্বন কার্বন পাই বন্ড আছে, তার পাশের কার্বনের সাথে যে সিগমা, এই সিগমা ইলেকট্রন গুলো এই পাই ইলেকট্রনের সাথে ডেলোকালাইজ করে। কিভাবে করে? এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলো এখানে যায়, এই কার্বনের ব্যালেন্সিং হয়ে যায় 5, 5 হবে না, এই বন্ডের ইলেকট্রন গুলো উঠে উপরে চলে যায়। তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা লিখে রাখি। দেখো স্ট্রাকচারটা কি হচ্ছে, এখানকার হাইড্রোজেনটা নেই, এটা হয়ে গেল CH2 ডাবল বন্ড CH, এটা হয়ে গেল সিঙ্গেল বন্ড CH2 এর মাথায় মাইনাস, মানে এই বন্ডটা খুলে ওর মাথায় গেছে, এটাকে করে দিলাম CH2 মাইনাস। আর এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল H+ সে এখানে একটা ইন্টারাকশনের মাধ্যমে পাই বন্ডের সাথে ওর একটা ইন্টারাকশনের ফলে এখানেই লেগে গেল। এই যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটাকে বলে হাইপারকনজুগেশন, বা একজন লিখেছিল বেকার-নাথান এফেক্ট, বা এর আরেকটা নাম আছে যেটাকে বলে নো বন্ড রেজোনেন্স। কারণ কথাটা কেন নো বন্ড রেজোনেন্স বলা হচ্ছে? এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো বন্ড নেই, তাই নাম নো বন্ড রেজোনেন্স। তাহলে হাইপারকনজুগেশন ব্যাপারটা কি? সোজা কথা, সিগমা বন্ডেড ইলেকট্রন আর পাই বন্ডেড ইলেকট্রন এদের মধ্যে ডেলোকালাইজেশন, এটাকে বলে হাইপারকনজুগেশন। এবার হাইপারকনজুগেশন কখন হবে, কিভাবে হবে, সেটা কি করে বুঝবো? ডেলোকালাইজ করে কেন একটা জিনিস ছিল, সিস্টেম কেন ডেলোকালাইজ করে? ডেলোকালাইজ করলে ওরা কি হয়, ফ্রি স্পেস পায় মুভমেন্টের জন্য। সিস্টেম সবসময় চাইবে তুমি ওকে যত বেশি ফ্লেক্সিবিলিটি দেবে, সিস্টেম তত স্টেবিলাইজ করবে। যদি পাই বন্ড না থাকতো তাহলে ওর ডেলোকালাইজেশনের স্কোপ থাকতো না, হাইপারকনজুগেশনও হতো না। যেহেতু পাই বন্ড আছে তাই এই সিগমা ইলেকট্রন এই পাই ইলেকট্রনের সাথে ডেলোকালাইজ করতে পারে। এই যে স্ট্রাকচার দেখছো, এই কিন্তু আবার ব্যাক করে এই স্ট্রাকচারে যেতে পারে। কিভাবে? এই পাই বন্ডগুলো এখানে আসবে, এটা খুলে এখানে চলে আসবে, এ আবার ব্যাক টু। তার মানে এই কাজটা কিন্তু চলতে থাকে, এই স্ট্রাকচার এখানে যায়, এই স্ট্রাকচার এখানে আসে, এরকম ভাবে হাইপারকনজুগেশনটা চলবে। এবং আরেকটা কথা বলি, নেসেসারি না যে শুধু এই হাইড্রোজেনটাই হাইপারকনজুগেশন করবে। যে কারণটা আমি এখানে করেছি এও করতে পারে, এও করতে পারে। অর্থাৎ এই সিস্টেম এইরকম স্ট্রাকচার টোটাল 3টা বানাতে পারে। কথা বুঝে নিন, 3টে কেন বললাম? হাইড্রোজেন 3টে আছে তাই 3টে বানাতে পারে। প্রত্যেকটা স্ট্রাকচারকে বলা হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। ঘটনাটার নাম হাইপার কনজুগেশন, কিন্তু স্ট্রাকচার গুলোর নাম হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। এবার তুমি লক্ষ্য করো, আগে ডাবল বন্ড কার্বন গুলোকে আইডেন্টিফাই করো, কোনগুলো ডাবল। এই একটা ডাবল বন্ড কার্বন, এই একটা। তোমরা দেখবে ডাবল বন্ডের পাশে কার্বন আছে কিনা, তার সাথে হাইড্রোজেন আছে কিনা। আমি দেখি এর পাশে এটাকে আমরা বলবো আলফা কার্বন, এর পাশে একেও বলবো আলফা কার্বন। লক্ষ্য করো এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে। এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে। তাহলে ওভারঅল এই সিস্টেমের মধ্যে 6খানা আলফা হাইড্রোজেন আছে। যেহেতু 6টা আলফা হাইড্রোজেন আছে, এই সিস্টেমটা টোটাল 6খানা, টোটাল তোমাকে 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখাবে। এবার বোঝাতে পারলাম যে হাইপার কনজুগেশন ও কটা কটা দেখাবে সেটা কি দেখে বুঝতে পারছি। তার মধ্যে কেউ যদি বলো স্যার একটা স্ট্রাকচার আপনি এঁকে দেখান, তাহলে আমি কিভাবে আঁকবো? দেখো, আমি এখানকার একটা হাইড্রোজেনকে আলাদা করলাম,
করে এই বন্ড ইলেকট্রনটা এখানে দিলাম, এই ইলেকট্রনটা ওর মাথায় দিলাম। দেখো স্ট্রাকচার কি তৈরি হচ্ছে, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, এর মাথায় মাইনাস CH3, এই হাইড্রোজেন প্লাস। এর একটা স্ট্রাকচার দেখালাম, একই রকম ভাবে এখানকার বাকি দুজন দেখাবে, এখানকার তিনজনরা দেখাবে। টোটাল 6টা স্ট্রাকচার আমরা এখানে পাবো। বোঝা গেল হাইপারকনজুগেশন কিভাবে হয়? এইটুকু আপনি রিপ্লাই করো তো, হাইপারকনজুগেশন বুঝতে পারলে কিনা সবাই রিপ্লাই করো। কারণ হাইপারকনজুগেশন নাম সেকেন্ড পার্টটা আরেকবার বলুন তো, কোনটা আরেকবার দেখাবো? ওই যে শেষে যেটা দেখালেন। স্ট্রাকচার তত্ত্ব। হ্যাঁ। আরেকটা আমি আরেকটা এক্সাম্পল দেবো। আচ্ছা মনে করো দেখো, ইচ্ছে করে এরকম করলাম। প্রথম আইডেন্টিফাই করো ডাবল বন্ড কার্বন কারা কারা, তাদেরকে স্টার্ট করো। যেটা ডাবল বন্ডেড কার্বন তাদেরকে স্টার্ট করো। হ্যাঁ ডেলোকালাইজেশন, এটা কি তো ডেলোকালাইজেশন। দেখো স্টার্ট দিচ্ছি, এই কার্বন এই কার্বন ডাবল বন্ড, তাদের পাশের কার্বন, পাশের কার্বন যে এটা পাশের কার্বন আলফা, এটা পাশের কার্বন আলফা, এর রেসপেক্টেড পাশের কার্বন। লক্ষ্য করেছো আলফা আলফা লিখে ফেলেছি। এবার হাইড্রোজেন গুলোকে কাউন্ট করো যে কোথায় কোথায় কতগুলো আলফা হাইড্রোজেন আছে। এখানকার আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখে নিয়েছো, 3টে আছে। এখানকার হাইড্রোজেন কটা আছে বলো? এখানকার হাইড্রোজেন লিখিনি কিন্তু কটা আছে? 2টো। এখানকার হাইড্রোজেন লিখিনি, আছে 2টো। টোটাল আলফা হাইড্রোজেন কতগুলো? হ্যাঁ টোটাল 7টা। তাহলে এই সিস্টেমে টোটাল আলফা হাইড্রোজেন 7টা আছে। ও হাইপার কনজুগেশন 7টা স্ট্রাকচার বানিয়ে দেবে হাইপার কনজুগেশন। এবং তার মধ্যে যদি একটা তোমাকে বানাতে বলি কিভাবে বানাবো তা আমি যে কোনো একটা হাইড্রোজেনকে দিতে পারি। নিচ্ছি আমি এই হাইড্রোজেনটাকে নিলাম, দেখো কি করছি, এই হাইড্রোজেনটা এখানে আসলো, এই বন্ডে ইলেকট্রনগুলো খুলে এখানে গেল। তাহলে কি হবে স্ট্রাকচারটা? এখানে হয়ে গেল ডাবল বন্ড, এখানকার হাইড্রোজেনটা এখানে রয়ে গেল ইন্টারসেকশন, এই বন্ডটা খুলে এর মাথায় গেছে, তাহলে CH3 এর মাথায়। এবার পারবে তোমরা করতে? তোমরা একই রকম ভাবে আমাকে এখানকার যে হাইড্রোজেন আছে সেটাকে নিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে রাখো। চলো করো। কোন হাইড্রোজেনটাকে নিতে বললাম? এই দিককার একটা হাইড্রোজেনকে নিতে বললাম, নিয়ে হাইড্রোজেন কনজুগেশন করো। আমি 1 মিনিট সময় দিলাম, তারপরে আমি করবো, তোমরা আমার সাথে দেখো। তোমরা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন কনজুগেশন দেখো, এখান থেকেও একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন কনজুগেশন দেখো। চলো দেখো হয়ে গেলে ডাল করবে, তারপর আমি দেখাবো যে কি ডাল। তোমার সাথে আমাদের মিলবে কিনা পরে দেখো। অনিমেষ বলছে ডাল। সৃষ্টি হয়ে গেছে। এবার আমি করবো, আমি এটাকে মুছে দিলাম। এই ছিল এই ছিল। যদি এই দিক থেকে হাইড্রোজেনকে নিয়ে একটা হাইপার কনজুগেশনের জন্য এটা এখানে আসলো, এটা এখানে গেল, ঠিক? তাহলে যেটা দাঁড়ায় সেটা CH3 মাইনাস এই হচ্ছে স্ট্রাকচার। যদি এই হাইড্রোজেনকে নিয়ে করতাম তাহলে কি দাঁড়াতো? এই এখান থেকে একটা হাইড্রোজেনকে নিলাম, দেখো কি করছি, এটা এখানে আসলো, এটা এখানে গেল, এটা মাইনাস হলো, এটা ডাবল বন্ড CH2 এখানে প্লাস। এই দুটো কার কার মিলেছে হাইপার কনজুগেশন? কার কার সাথে মিললো? এই কাজগুলো কিন্তু হাতে হাতে না করতে পারলে অর্গানিকে কিন্তু তোমরা স্ট্রং হতে পারবে না কখনো। সাতটি বা সবারই বলছে মিলেছে, গণিত বলছে মিলেছে, ঠিক ঠিক। এবার আরো দু একটা ছোট ছোট প্রবলেম। এবার হাইপার কনজুগেশনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কি কিরকম অ্যাপ্লিকেশন আছে? ধরা যাক তোমাদেরকে প্রশ্ন দেওয়া হলো build to in
আর বিউট 1 ইন। পরীক্ষার প্রশ্ন আছে বিউট 2 ইন বিউট 1 ইন এদের মধ্যে কে বেশি স্টেবল, মানে এদের মধ্যে আমরা জানতে চাইলাম মোর স্টেবল কি, তার ব্যাখ্যা দেবো কিভাবে। প্রথমে বিউট 2 ইন এর স্ট্রাকচার ড্র করো, বিউট 1 ইন এর স্ট্রাকচার ড্র করো। চলো স্ট্রাকচার ড্র করি। রোটেশনটা কি কোনো পার্টিকুলার ডিরেকশনে? কোন রোটেশন? এই অ্যারো যে দিচ্ছি, অ্যারো গুলো যে কোনো দিকে ইচ্ছা মতো দিতে হবে না। আমি দেখাচ্ছি আরেকবার। বিউট 2 ইনকে ফার্স্ট ড্র করো, সবাই করো। CH3 CH ডাবল CH সিঙ্গেল CH, এটা বিউট 2 ইন হলো। বিউট 1 ইনকে আঁকি, চলো বিউট 1 ইনকে আঁকো। CH3 CH2 CH ডাবল CH2। এখন প্রথম আমাকে এই সিস্টেমটার হাইপার কনজুগেশন কটা হবে? এই সিস্টেমটার হাইপার কনজুগেশন কটা হবে? आंसर করো। 2 ইন এর কটা, 1 ইন এর কটা? হ্যাঁ, উত্তর তোমরা লিখেছো কিন্তু সঠিক, ভুল করো না। যে উত্তর এখন পর্যন্ত দিলে ঠিকঠাক। দেখো এই কার্বন ডাবল বন্ড, এই দুটো, এটাও আলফা এটাও আলফা, এই ক্ষেত্রে 6টা আলফা হাইড্রোজেন। ঠিক এই সিস্টেমটা আলফা হাইড্রোজেন কটা? কেউ বলুন এই সিস্টেমটা আলফা হাইড্রোজেন কটা? পিয়ালি বলছে দুটো, স্বরাজ বলছে দুটো, অনিমেষ দুটো, তন্ময় দুটো, সবাই দুটো বলছে। গুড। এক্ষেত্রে লক্ষ্য করো সৃষ্টি বলছে দুটো। এটা ডাবল বন্ডের কার্বন, এটা ডাবল বন্ডের কার্বন। এই কার্বনের এদিকে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনের সাথে ডিরেক্টলি যেটা অ্যাটাচ, যেটাকে আমরা আলফা বলছি, এটাকে ধরা যাবে নাকি? এটা বিটা। এই যে আলফা, জাস্ট হাইড্রোজেন দেখেছো কটা? দুটো, ও দুটো আলফা হাইড্রোজেন। এবার একটা থিওরি লিখে রাখো, যার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি প্রডিউস করেছে তার স্টেবিলিটি বাকিদের থেকে বেশি, ওই জন্য বিউট 2 ইন বিউট 1 এর থেকে বেশি স্টেবল। বোঝানো গেল জিনিসটা? এরকম ছোট ছোট প্রবলেম আসবে যেটা আমরা হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করব। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো আরেকটা উদাহরণ দিই। 8:30 বাজলে আমাকে একটু রিমাইন্ডার দিও, হ্যাঁ? নেক্সট টাইম বুদ্ধি করে উত্তর করবে। একটু কঠিন দিচ্ছি প্রবলেমটা। চলো 1 2 3 4, সবাই রেডি? এই চারটার সাথে ড্র করো। ড্র করার পরে নাম বলো। তাহলে করবে দাও। ওকে, এবার দাও। এবার বলো প্রথম 1 নম্বর স্ট্রাকচার, এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কতগুলো হবে 1 নম্বরের ক্ষেত্রে? এই তো গন্ডগোল, কেউ বলছে 4 কেউ বলছে 6। না, ঠিক করো। একজন বললো আবার 10, পিয়ারি বলছে 10। আচ্ছা, একটা আমি করে দেখাচ্ছি, অনেকে ঠিক হয়েছে। তোমরা প্রথম আলফাকে আইডেন্টিফাই করো, এটা আমার প্রথম সাজেশন। সব বেশিরভাগ ঠিক বলছো। এখন প্রথম আলফাকে আইডেন্টিফাই করো। ডাবল বন্ডের পাশেরটাকে আলফা বলছি না অলওয়েজ? আলফা আলফা আলফা, তাহলে আলফা আইডেন্টিফাই হয়ে গেল। এবার এই জায়গাতে কিছু লেখা নেই, কিন্তু তোমরা জানো এই জায়গায় কি আছে। এই জায়গায় একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর বাকি 3টে হাইড্রোজেন আছে, মানে এটা অ্যাকচুয়ালি CH3। তাহলে হাইড্রোজেন এখানে 3, এখানেও হাইড্রোজেন 3, 3 3 6, এখানে 2, এখানে 2, 2 2 4, 6 4 10, ওই জন্য এর আলফা হাইড্রোজেন 10টা।
তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 10টা। পরেরটাতে আসি, পরেরটা বলো হাইপার কনজুগেশন কত? এবার উত্তর ঠিক আছে সব। পরেরটার ক্ষেত্রে 8টা। যারা বুঝতে পারছো না আমি তাদের উদ্দেশ্যে আরেকবার বলি কেন 8টা। আলফা আলফা আলফা, এই কার্বনটা ধরা যাবে না কিন্তু, এই আলফা নয়, এই বিটা। 2 2 2 2 8টা, এর 8টা আলফা হাইড্রোজেন। এটা এসো বলো এটা কত? এটারও 8টা। এটারও কেন 8টা? 3 3 6, এখানে 3 3 করে আছে, আগে আলফা লিখে ফেলি, আলফা আলফা আলফা। 3 3 6, 1 আর 1, এখানে কিন্তু একটা একটা রইল, দুটো রইল না, কারণ একটা তো এখানে সাবস্টিটিউশন করবে, ওই জন্য 8টা। এক্ষেত্রে এসো কটা আলফা হাইড্রোজেন? বাহ, এই তো সুন্দর উত্তর দিয়েছো তোমরা। এর ক্ষেত্রে জাস্ট দুটো আছে। কেন দুটো? এর আলফা আলফা আলফা, ওকে। তাহলে এখানে 3টে মিথাইল আছে, কোনো হাইড্রোজেন নেই, জাস্ট এখানে একটা আর এখানে একটা হাইড্রোজেন, আমরা ওর ক্ষেত্রে দুটো আলফা। তো এরকম ভাবে স্ট্রাকচার যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে জটিল করার চেষ্টাও করে, তোমরা ঘাবড়াবে না, তোমরা জাস্ট আলফা কার্বনকে খুঁজে তার সাথে হাইড্রোজেন বের করবে, যা আলফা হাইড্রোজেন যত বেশি সে সিস্টেম তত বেশি স্টেবিলাইজ করবে, কারণ হাইপার কনজুগেশন তত বেশি। এবার বলো তোমরা হাইপার কনজুগেশন ব্যাপারটা মোটামুটি বুঝছো, এরপরে কিন্তু বই খুলে করে করতে হবে, তারপর আমরা প্রবলেম দেবো, সে প্রবলেম, ওকে। এই গেল হাইপার কনজুগেশন। আচ্ছা, কটা বাজে তার মধ্যে ঘুরিতে? আমরা ইন্ডাকটিভ ইফেক্ট করলাম, হাইপার কনজুগেশন করলাম, 8:10 সময় আছে। নেক্সট হেডিং করি তাহলে। নেক্সট হচ্ছে লেখো রেজোনেন্স। হাইপার কনজুগেশন যেমন ছিল ডেলোকালাইজেশন, রেজোনেন্সটা তো কেমিক্যাল বন্ডিং এ খানিকটা বলেছিলাম। সেম নাম্বার অফ আলফা হাইড্রোজেন থাকবে, যদিও তখন আদার্স ফ্যাক্টর থাকবে, সেই ফ্যাক্টরগুলো তোমাদের এই মুহূর্তে দরকার হবে না। তোমাদেরকে এমনই প্রবলেম দেবে যেখানে আলফা হাইড্রোজেনের সঙ্গে একটা আলাদা আলাদা, যদি কখনো সেম থাকে বলবে না তারা সেম স্টেবিলিটি পায়, যদিও সেম স্টেবিলিটি পায় না, আদার্স আলাদা ফ্যাক্টর আছে, সেটা পরে উঁচু ক্লাসে বেশি। আপাতত আলফা হাইড্রোজেন দেখবো স্টেবিলিটি সেই বিষয়। অনেকটা অটোমেরিজমে যেমন আমরা দেখেছিলাম যে কার্ড অটোমেরিজম কিভাবে হয়, আলফার উপর বেস করে, এটা অনেকটা সেরকমই। না চলে রেজোনেন্সে যে আমি একটা উদাহরণ দিয়ে রেজোনেন্স এই সিস্টেমটা দেখো, আগের সাথে এবারে একটা ডিফারেন্স আছে। এই যে সিস্টেমটা ড্র করলাম, এখানে যে কার্বনটা ডাবল বন্ডেড বা এটা দিয়ে শুরু করলে তোমার অসুবিধা নেই, আমি অন্য একটা স্ট্রাকচার দিয়ে শুরু। এই যে স্ট্রাকচার, এর নাম কি? এটা ইনঅর্গানিক একটা র্যাডিক্যাল, এটা দিয়ে শুরু করি, এর নাম কার্বনেট CO3 2 মাইনাস, কার্বনেট আয়ন। স্ট্রাকচার কেমন দেখতে? C ডাবল বন্ডেড O, এদিকে একটা O মাইনাস, তুমি লক্ষ্য করে দেখো স্ট্রাকচারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেন একটা ডাবল বন্ড আছে, আর দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ড, দুটোর মাথায় মাইনাস। এখন এই স্ট্রাকচার পরিষ্কার করছে যে একটা বন্ড ডাবল বন্ড আর দুটো বন্ড এরকম সিঙ্গেল। আমরা কি জানি যে সিঙ্গেল বন্ডটা লম্বা হয়, ডাবল বন্ডটা ছোট। তাহলে সেই হিসেবে এই বন্ড লেন্থটা ছোট হওয়ার কথা, এই বাকি দুটো বন্ড লেন্থ ওর তুলনায় বড় হওয়ার কথা। কিন্তু যখন সায়েন্টিস্টরা এই কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ক্যালকুলেট করেছে, সে ওদের কাছে এক্সপেরিমেন্টাল টুলস আছে অনেক, ক্যালকুলেট করেছে, তখন দেখেছে যে কোনো বন্ডই কারো থেকে ছোট নয় বড় নয়, সবগুলো বন্ড ইকুয়াল, এবং কোনো বন্ড না ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড, তাদের মাঝামাঝি কিছু একটা। তখন ওদের মধ্যে ধারণা হলো যে এরকমটা কেন হলো, খুঁজতে খুঁজতে যেটা আবিষ্কার করলো ওরা, বললো এই যে মাইনাস, মাইনাস মানে এখানে কে আছে? এখানে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনস গুলো, এই যে পাই ইলেকট্রনস, এই পাই ইলেকট্রনের সাথে ডেলোকালাইজ করে। তুমি আগের বার দেখো কি বলেছিলাম, আগের বার বলেছিলাম সিগমা ইলেকট্রন আর পাই ইলেকট্রন এদের মধ্যে ডেলোকালাইজেশন হয়, সেটা হাইপার কনজুগেশন বলছিলাম। এই ইলেকট্রন গুলো কিন্তু সিগমা ইলেকট্রন নয়, এগুলো
এগুলো পাই ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, এরা এই পাই ইলেকট্রনের সাথেও ডেলোকারাইজ করে। কিভাবে? একই রকম অ্যারোটা দাও, এই অ্যারোটা দাও, তাহলে যেটা দাঁড়াবে সেটা কি সি ডাবল বন্ড অক্সিজেন মাইনাস এটা ও মাইনাস। তার মানে এই স্ট্রাকচারটাতে ও ছিল সিঙ্গেল বন্ড, ও হয়ে গেল ডাবল বন্ড, ও হয়ে গেল সিঙ্গেল। আবার কি হতে পারে? আবার এমন হতে পারে যে এই বন্ডটা এখানে আসতে পারে, এটা খুলতে পারে, তখন এই বন্ড হবে ডাবল বন্ড, এই বন্ড হবে সিঙ্গেল বন্ড। দেখো আমরা স্ট্রাকচার সি ও মাইনাস, এইটাকে তোমরা করে দেবে আবার ডাবল বন্ড অক্সিজেন। এই যে স্ট্রাকচারগুলোকে আমরা আছি, এই স্ট্রাকচারগুলোকে বলছে রেজোনেটিং স্ট্রাকচার। ঘটনাটার নাম রেজোনেন্স। কোন ঘটনাটা? ফ্রি ইলেকট্রন পাই ইলেকট্রন এদের মধ্যে যে ডেলোকারাইজেশন চলছে, এই ঘটনাটার নাম রেজোনেন্স। আর প্রত্যেকটা স্ট্রাকচারকে বলছি রেজোনেটিং স্ট্রাকচার। এবং এই রেজোনেন্সের জন্য কি হচ্ছে জানো? এই বন্ডটা ডাবল সিঙ্গেল, এ সিঙ্গেল ডাবল, এ সিঙ্গেল ডাবল, তার মানে সবগুলো বন্ডই না সিঙ্গেল ডাবল এভাবে এরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে নিজেদের কি বলবো প্রপার্টিটা। তার জন্য আমরা এখানে একটা হাইব্রিড স্ট্রাকচার ড্র করি, ওটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। হাইব্রিড মানেটা কি? তিনটে স্ট্রাকচারকে মিলিয়ে আমরা একটা স্ট্রাকচার, এরকম সি এটা ও এটা ও এটা ও। আমরা দেখছি কোন বন্ডই সিঙ্গেল নয় ডাবল বন্ড, সিঙ্গেলও নয় ডাবল নয়, আমরা ওকে পার্শিয়াল ডাবল বলতে দেখাবো এরকম ভাবে ডট ডট ডট। আর এই অক্সিজেনের এই জন্য কোন বন্ডই সিঙ্গেল বন্ড নয় ডাবল বন্ড নয়, সবগুলো পার্শিয়াল ডাবল বন্ড, এবং প্রত্যেকের বন্ড লেংথ বা ডাবল বন্ডের মতন না সিঙ্গেল বন্ডের, এদের মাঝামাঝি একটা বন্ড। এই ঘটনাটা হচ্ছে। এবার এখানেও তোমাদেরকে রাইট সাইডে পুরোটা দেখা যাচ্ছে, রাইট সাইডে কিছু লিখছি জাস্ট। তাহলে আমাদের এবার বুঝতে হবে যে রেজোনেন্স কোথায় কোথায় হবে। হাইপার কনজুগেশন যেমন দেখালাম কোথায় হবে, রেজোনেন্সের এরকম কন্ডিশন আছে, দেখো কোথায় কোথায় হয়। দেখো রেজোনেন্স কোথায় কোথায় হয়। একটা স্ট্রাকচার ড্র করছি, CH3 double bond CH single bond OH এটা CH2 এটা না, CH2 double bond CH single bond CH2 plus CH2 double bond CH single bond CH plus বা আরেকটা আছে স্ট্রাকচার CH2 double bond CH single bond CH double bond CH। আমি চারটা স্ট্রাকচার দেখালাম, এই চারটা স্ট্রাকচারের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে রেজোনেন্স কিভাবে হয় আমরা বুঝবো। রেজোনেন্স বোঝার উপায়, যে কার্বনটা ডাবল বন্ডেড কার্বন, আমি আইসোলেট করলাম, ওর পাশে যে অ্যাটমটা থাকবে তার কাছে তিনটে কথা বলছি, ভালো করে শুনতে পারো। এর পাশে যে অ্যাটমটা থাকবে তার কাছে যদি আইদার লোন পেয়ার থাকে, বা সে অ্যাটমটা যদি পজিটিভ চার্জ হয়, বা সে অ্যাটমটা যদি নেগেটিভ চার্জ হয়, বা সেই অ্যাটমের সাথে যদি আনস্যাচুরেশন থাকে, এই যে চারটা কন্ডিশন, এই কন্ডিশন যদি ফুলফিল করে তবে সেখানে রেজোনেন্স হবে, আদারওয়াইজ। আমি কথাটা আরেকবার বলছি, কি বললাম? ডাবল বন্ড কার্বনের পাশে যে কার্বনটা তার কাছে চারটার মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে হবে, লোন পেয়ার থাকতে হবে, বা পজিটিভ চার্জ, বা নেগেটিভ চার্জ, বা পাই বন্ড, তবে রেজোনেন্স হবে, আদারওয়াইজ হবে। দেখো মেলাই প্রথম এর পাশে অ্যাটম, ওর কাছে লোন পেয়ার আছে, তাহলে বলো রেজোনেন্স হবে না হবে? আমি এটা লিখে দিলাম। আচ্ছা করো, লোন পেয়ার আছে, রেজোনেন্স হবে না হবে না? হবে। কিভাবে হবে দেখো, তাহলে লোন পেয়ার আসবে, লোন পেয়ার এই বন্ডের উপরে এলো, এখানে পাই বন্ড বানালো, এই বন্ড খুলে এর মাথায় যাবে, তাহলে এর রেজোনেন্স স্ট্রাকচারটা লিখি, CH2 এই বন্ড হয়ে গেল সিঙ্গেল বন্ড, এই বন্ড গুলো ওর মাথায় গেছে বলে মাথায় দেব মাইনাস CH ডাবল বন্ড OH ওর মাথায়। দেখো কেন প্লাস দিলাম, এই ইলেকট্রন গুলো এখানে চলে এসেছে তাই এখানে ডাবল বন্ড, ও ইলেকট্রন দিয়ে দিয়েছে বলে প্লাস। এই স্ট্রাকচার দুটোর মাঝখানে এরকম দুদিকে অ্যারো দেবে, কারণ এই স্ট্রাকচার এখানেও আসতে পারে, এই স্ট্রাকচার এখানেও যেতে পারে, এই ঘটনাটার নাম হচ্ছে রেজোনেন্স। আর আমি যদি ওর হাইব্রিড আঁকি, হাইব্রিড কিভাবে আঁকবো সেটাও দেখো।
CH2 CH OH এরকম ছিল তো। এই বলটা সিঙ্গেল ডাবল, তাহলে এটাকে তুমি ডটেড করে দাও, পার্শিয়াল ডাবল। এই বলটা সিঙ্গেল ডাবল, এটাকে ডটেড করে দাও। এখানে দিচ্ছিও পজিটিভ, এখানে দিচ্ছিও নিউট্রাল, তাহলে এটাকে আমরা করব ডেল পজিটিভ। এটাকে নেগেটিভ দিচ্ছি, নিউট্রাল দিচ্ছি, এটাকে করব ডেল। এই হলো ওর হাইব্রিড স্ট্রাকচার। বলো বুঝতে পারলে কি রেজোনেন্স ঘটনাটা কিভাবে রেজোনেন্স করলাম? আমি আরো অনেক উদাহরণ দেবো, রেজোনেন্সে আমরা অনেক সময় ব্যয় করব, টেনশন নেই। এবার এখানে আসো, দেখো ডাবল বন্ড কার্বন, তার পাশে পজিটিভ চার্জ আছে, বলো রেজোনেন্স হবে না হবে না? রেজোনেন্স হবে। তবে এবারে রেজোনেটিং স্ট্রাকচার বানানোর যে সিস্টেম সেটা কিন্তু এরকম হবে না। কেন হবে না? প্লাস মানে কিন্তু ইলেকট্রন নেই সেখানে, মাথায় রাখবে। লোন পেয়ার থাকা মানে এই ইলেকট্রনও দেবে, কিন্তু প্লাস তোকে দেবে না। প্লাস প্লাস মানে সেই ইলেকট্রনকে নেবে। কিভাবে হবে? জাস্ট এইখান থেকে একটা অ্যারো একটা দাও, কমপ্লিট। এটাই রেজোনেটিং স্ট্রাকচার। এই যদি এখানে যায় তাহলে এটা সিঙ্গেল বন্ড হবে, এটা ডাবল বন্ড হবে। স্ট্রাকচারটা কি? দেখো স্ট্রাকচারটা CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH। কেন একে ডাবল বন্ড করলাম? এই ইলেকট্রন গুলো এখানে চলে গেল, তাই এখানে করলাম ডাবল। এ আর প্লাস থাকবে না, নিউট্রাল হয়ে যাবে, আর এ হয়ে যাবে প্লাস। এই হচ্ছে স্ট্রাকচার। আর ওর যদি আমরা এবার হাইব্রিড আঁকি, দেখো হাইব্রিডটা কিভাবে আঁকবো? হাইব্রিড CH2 CH CH2, দেখো হাইব্রিড কিভাবে আঁকে? এই বন্ডটা সিঙ্গেল ছিল, এখানে এই বন্ডটা ডাবল হয়েছে। এই বন্ডটা ডাবল ছিল, এই বন্ডটা এখানে সিঙ্গেল হয়েছে। আর কি করবো? এটা প্লাস ছিল, আবার এখানে এটা প্লাস হয়েছে, তাহলে আমি এটা করে একটু পজিটিভ। এই হচ্ছে স্ট্রাকচার। এই তিনটে কাজ তোমাদেরকে করতে শিখতে হবে, যে রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে আঁকে, তার হাইব্রিড কি করে আঁকে, মাথার উপরে ডেল পজিটিভ ডেল নেগেটিভ কিভাবে ডিসাইড করবে। এটুকু ক্লিয়ার হলো কিনা? রিপ্লাই করো। সবাই কি বোঝা গেছে? ওকে, সবাই বলছে ক্লিয়ার হয়েছে। এবার তাহলে পরের স্ট্রাকচারে আসি, এই স্ট্রাকচারটা আসি, এগুলো মুছে দিলাম। এখানে আসো, বলো রেজোনেন্স হবে না হবে না? ঠিক আছে, বলো রেজোনেন্স হবে না হবে না? হবে। ডাবল বন্ডের পাশে নেগেটিভ আছে। এবার বলো তো ইলেকট্রন ওর দিকে যাবে নাকি ও ইলেকট্রন দেবে? মানে আমরা অ্যারোটা কোন দিকে দেবো সেটা দেখি কি রিপ্লাই পাই। যে নেগেটিভ সে লোন পেয়ারের মতো ইলেকট্রন দেবে, একদম প্রথমটার মতো, ঠিক বলেছো। তাহলে আমরা একে ইলেকট্রন দিলাম, এই বন্ডটা তুলে দিলাম, তাহলে এর স্ট্রাকচারটা বানিয়ে ফেলি। রেজোনেটিং স্ট্রাকচার দেখো, CH2 ডাবল মাথায় মাইনাস, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH হয়ে গেল। এই বন্ডটা এখানে এসছে মানে ডাবল বন্ড, এটা উঠে মাথায় গেছে মানে মাথায় মাইনাস। এর হাইব্রিড বানাবো, তোমরা হাইব্রিডটা নিজেরা ট্রাই করো, না পারলে তারপরে আমি চলো হাইব্রিড বানাবো। ডান বানানো হলে ডান বলবে, তারপরে আমি এর হাইব্রিডটা বানিয়ে ডান নেব। চলো সবাই বলছে হাইব্রিড বানানো শেষ, এবার আমি বানাচ্ছি হাইব্রিডটা। এর হাইব্রিড CH2 CH সিঙ্গেল বন্ড CH। আমি একটু ভুল করেছি, হ্যাঁ এটা CH নয়, অবশ্যই CH2 হলো উচিত। CH2 করে দিও, যেখানে হাতে লিখেছি CH2। আচ্ছা তাহলে হাইব্রিডটা কি হবে দেখো, এই বন্ডটা একবার ডাবল ছিল একবার সিঙ্গেল ছিল, দিলাম ডটেড। এই ডাবল ছিল সিঙ্গেল ছিল, দিলাম ডটেড। এও মাইনাস হচ্ছিল এও মাইনাস হচ্ছে, তাহলে এর মাথা ডেল নেগেটিভ, এর মাথা ডেল নেগেটিভ। এই হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে সবাই? মেলা আমার সাথে মিললো কিনা? মিলেছে, সবাই বলছে মিলেছে। এবার এটা আসে, বলো রেজোনেন্স এখানে হবে কি হবে না? এই স্ট্রাকচারটা রেজোনেন্স হবে, এখানেও হবে। ওই যে কথাটা বলেছি, ডাবল বন্ড কার্বনের পাশে পাই বন্ড আছে, এও হবে। এই স্ট্রাকচার দেখাচ্ছি, এটা একটু অন্যরকম হবে। এই বন্ডটা খুলে এখানে আসলো, এই বন্ডটা খুলে ওর মাথায়। এই চারটা পসিবিলিটি বাড়িতে বসে করবে প্র্যাকটিস।
তাহলে দেখো কি দাঁড়াচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 একটু তাকাও ভালো করে তাকাও এই বন্ডটা চলে গেল এই কার্বনের ইলেকট্রন ঘাটতি হলো হবে প্লাস এই বন্ডটা গুলো এখানে গেছে তাই এখানে ডাবল বন্ড লিখেছি এই বন্ডটা খুলে ওর মাথায় গেছে তাহলে এই মাথায় ঠিক এবার এর হাইব্রিড চলো বানাও দেখি হাইব্রিড দেখি কি বানাও হাইব্রিড হাইব্রিড হলে ডান করবে তারপর আমি লিখব ওর হাইব্রিডটা বানাও এবার ডান ডান আমি বানাচ্ছি আমার সাথে মেলাবে সিঙ্গেল ডাবল zero dotted double single dotted আবার ডাবল সিঙ্গেল আবার প্লাস এখানে ছিল ও নিউট্রাল তাহলে ডেল পজিটিভ মাইনাস নিউট্রাল দেখো আমি করি না এই হচ্ছে আমাদের টোটাল কি বলবো রেজোনেন্স দাঁড়াও আমি রেকর্ডিংটা অফ করি তারপর কথা বলছি